আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব। চলো শিক্ষার্থী বন্ধুরা, এই সম্পর্কে আমাদের পাঠ্য বই কি আলোচনা করা হয়েছে, আমরা এখন সেটা পড়ব। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। এগুলোকে হচ্ছে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। কেন বলা হয় সেটা কিন্তু আমরা জানি না, আমরা এখন জানবো। এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। এগুলোকে কি কোনগুলো? ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কিন্তু দেখা যায় না। এরা অণুজীবের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? অণুজীবের অন্তর্ভুক্ত। কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। এইসব অণুজীব বা আদি জীব মানুষ, গৃহপালিত পশু পাখি ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে, আবার পরিবেশে এদের অনেক উপকারী ভূমিকা রয়েছে। অর্থাৎ এখানে দেখো ভাইরাস এবং ব্যাকটেরিয়া সম্পর্কে বলেছে যে এরা কিছু উপকারীও আছে, আবার কিছু অপকারীও আছে। তো শুরুতেই আমাদের যেটা বলা আছে সেটা হচ্ছে যে অণুজীব জগৎ আসলে কি এবং অণুজীবটা কি এটা আমরা জানবো। সাধারণত অণুজীব কি? অণুবীক্ষণ যন্ত্র ছাড়া যে জীবগুলোকে আমরা প্রত্যক্ষ করতে পারি না বা দেখতে পারি না, তারাই কিন্তু অণুজীব। হ্যাঁ, অতিরিক্ত ক্ষুদ্রাকার যে জীব। আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই। এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখাই যায় না। এদের নির্দিষ্ট কেন্দ্রিকাযুক্ত সুগঠিত কোষরেই এরা অণুজীব নামে পরিচিত। এরা কি নামে পরিচিত? অণুজীব নামে পরিচিত। এইসব অণুজীব থেকেই সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে, তাই অণুজীবদেরকে আদিজীবও বলা হয়ে থাকে। কি জীব বলা হয়ে থাকে? আদিজীব বলা হয়ে থাকে। তোমরা ষষ্ঠ শ্রেণীতে মার্গুলিস ও হুইটেকারের জীবজগতের পঞ্চরাজ্য প্রস্তাবনায় অণুজীব সমূহকে মরেনা, প্রতিষ্ঠা, ফাঞ্জাই রাজ্যে দেখতে পেয়েছো। আবার অণুজীব সমূহের শ্রেণী বিভাগ করতে গিয়ে বর্তমানকালে অণুজীব বিজ্ঞানীগণ এই জগৎকে তিনটি রাজ্যে ভাগ করেছেন। কয়টি রাজ্যে? তিনটি রাজ্যে। দেখো, অণুজীব জগৎকে তিনটি রাজ্যে ভাগ করেছে: এক্যারিওটা, প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা। এক্যারিওটাটা কি? দেখো, এরা হচ্ছে অকোষীয়। এইসব অণুজীব এতই ছোট যে সাধারণত আলোক অণুবীক্ষণ যন্ত্রে নিচেও হচ্ছে এদেরকে দেখা যায় না, এতটাই ছোট। মানে খালি চোখে দেখা তো যায়ই না, অণুবীক্ষণ যন্ত্রেও হচ্ছে কখনো কখনো এরা ধরা পড়ে না। এদের দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। মানে এই অণুবীক্ষণ যন্ত্রের থেকে আরো ক্ষুদ্র জিনিস দেখা যায়, এরকম একটি যন্ত্র হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। যেমন হচ্ছে ভাইরাসকে যদি অবজার্ভ করতে হয় তাহলে কিন্তু এই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন পড়ে। তো এরপরে আছে হচ্ছে রাজ্য 2 হচ্ছে প্রোক্যারিওটা বা আদিকোষী। আদিকোষী বলতে বুঝিয়েছে এখানে মানে মূল যে কথাটা, এখানে নিউক্লিয়াস সুগঠিত নয়। কি? নিউক্লিয়াস। কোষের প্রাণকেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস, আর যে কোষে নিউক্লিয়াস সুগঠিত থাকবে না সেটাকে আমরা বলবো আদিকোষী। যেসব অণুজীবের কোষে কেন্দ্রিকা সুগঠিত নয়, কেন্দ্রিকা মানে কি? নিউক্লিয়াসের কথা বলেছে, তারাই এই রাজ্যের সদস্য। সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদিকোষ বলা হয়। অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস না থাকার কারণে কোষের একটি অঙ্গাণু, যেটাকে বলা হয় বিশেষ অঙ্গাণু, প্রাণকেন্দ্র, যেটা না থাকলে কোষ একেবারেই হয়তো অচল হয়ে যায়, এরকম একটা অবস্থা। যে সুগঠিত কেন্দ্রিকা যদি না থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা আদিকোষ বলবো। উদাহরণস্বরূপ আমরা ব্যাকটেরিয়াকে বলতে পারি। রাজ্য 3 ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরই প্রকৃত কোষ বলে। কি কোষ বলে? প্রকৃত কোষ বলে। শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া এই ধরনের অণুজীব। কারা কারা? শৈবাল, ছত্রাক এবং প্রোটোজোয়া। ভাইরাস, ব্যাকটেরিয়া সম্পর্কে কি আলোচনা করেছে? দেখো, ভাইরাস, রিকেটস, ছত্রাক, ব্যাকটেরিয়া, শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি বিভিন্ন ধরনের অণুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরা অধিকাংশই আমাদের উপকার করে, তবে কিছু কিছু অণুজীব আছে যারা আমাদের দেহে রোগ সৃষ্টি করে। এবার আমরা কয়েকটি অণুজীব সম্পর্কে জানবো যারা রোগ সৃষ্টি করে, উপকারও করে। এই ধরনের একটি ব্যাকটেরিওফাজ ভাইরাসের কণিকাকে এখানে দেখাচ্ছে। এটাকে বলা হয়, এটার নাম হচ্ছে টিটুফাজ ভাইরাস। যদি তোমাদের এখানে এটা বলা হয়নি কিন্তু আমি উল্লেখ করে দিলাম, টিটুফাজ ভাইরাস। এটা চিত্রটা দেখানো হয়েছে, গঠনটা একটু লক্ষ্য করো। যেখানে এই স্পর্শতন্ত্র, এই জায়গাটাকে এইটা হচ্ছে তোমার লেজ, এবং এটা হচ্ছে কলার। এখানে ডিএনএ থাকে। হ্যাঁ, এই ডিএনএটা হচ্ছে বংশগতির ধারক এবং বাহক, মানে এর বংশগতি, ভাইরাসের বংশগতি রক্ষা করে। তো ভাইরাস, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসদেরকে দেখা যায় না। এরা সরলতম জীব। ভাইরাসের দেহে কোষ প্রাচীর, প্লাজমা সুগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই। অর্থাৎ কোষের যে ইম্পর্টেন্ট অঙ্গগুলো আছে এগুলো কিন্তু এখানে কিছুই নেই, তাই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয়। কি বলা হয়? অকোষীয়। এরা শুধুমাত্র আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিড বলতে তোমার এখানে ডিএনএ বা আরএনএ হতে পারে। ডিএনএর ফুল মিনিং কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তোমরা খাতায় লিখতে পারো। আবারও আমি বলছি,
ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এবং আরএনএ এর ফুল মিনিং হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত। তাহলে ভাইরাস কি কি দিয়ে তৈরি? ডিএনএ এবং আরএনএ। এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে ডিএনএ এবং আরএনএর সাথে আবার একটা বিষয় থাকে নিউক্লিক অ্যাসিড, বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে। তবে অন্যান্য জীবদেহে যে মাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিডকে একত্র করা হয় তখনই এরা জীবনের সব লক্ষণ ফিরে পায়। অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া জীবদেহের বাইরে জীবনের কোনো লক্ষণই দেখা যায় না। অর্থাৎ সক্রিয় জীব থাকতে হবে, তবেই ভাইরাস সেখানে সক্রিয় থাকবে। এই কারণে ভাইরাস প্রকৃত পরজীবী। সক্রিয় জীবের দেহে অবস্থান করে বিধায় এটি কিন্তু পরজীবী, এবং এই সক্রিয় জীবের দেহে কিন্তু সে বেঁচে থাকে এবং নিজের প্রাণ কিন্তু খুঁজে পায়, এই জন্য তাকে পরজীবী বলা হয়েছে। অন্য জীবের আশ্রয় নিয়ে বেঁচে থাকে। ভাইরাসের মধ্যে ব্যাকটেরিওফাজ ভাইরাস অর্থাৎ টি2 ব্যাকটেরিওফাজ যেটাকে বলা হয় একটি পরিচিত ভাইরাস। এদের গঠন সম্পর্কে ধারণা দেওয়া হলো। ভাইরাস গোলাকার, দণ্ডাকার, ম্যাগাজিনায় ও পাউরুটিনায় হতে পারে। ভাইরাস মানবদেহে বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে। কি কি রোগ সৃষ্টি করে? বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে। ধানের টুংরো, তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়। ধানের টুংরো রোগ ভাইরাসের কারণে, তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়। বসন্ত, হাম, সর্দি ইত্যাদি বায়ুবাহিত রোগও কিন্তু ভাইরাস জনিত কারণ। ব্যাকটেরিয়ার কিছু কথা আমরা পূর্বে শ্রেণীতে জেনেছি, এবার একটু বিস্তারিত জানবো। ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এককোষী আণুবীক্ষণিক, মানে অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় আদি নিউক্লিয়াসযুক্ত, অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত নয় কিন্তু নিউক্লিয়াস দেখা যায়। অসবুজ মানে এরা সবুজ নয়, এককোষী মানে তো একটি মাত্র কোষ দ্বারা এর দেহ গঠিত। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। কে দেখতে পান? অ্যান্টনি ফন লিউয়েনহুক। ব্যাকটেরিয়া কোষ গোলাকার, দণ্ডাকার, কমা আকার, প্যাঁচানো ইত্যাদি নানা ধরনের হতে পারে, মানে নানা ধরনের কোষ হতে পারে। দেহের আকার আকৃতির ভিত্তিতে নিম্নরূপে শ্রেণীবদ্ধ করা হয়। ব্যাকটেরিয়াকে নিম্নরূপে শ্রেণীবদ্ধ করা হয়। কিভাবে করা হয় যদি আমরা একটু লক্ষ্য করি? কক্কাস। কোনো ব্যাকটেরিয়া কোষের আকৃতি হচ্ছে গোলাকার, যেমন এই যে এখানে চিত্রটি দেখো, কক্কাসের আকৃতি হচ্ছে গোলাকার এবং এটার ভিতরে কিছু ডিএনএ টাইপসের অংশ কিন্তু দেওয়া আছে। তারপরে হচ্ছে এরা এককভাবে অথবা দলবদ্ধভাবে থাকতে পারে, যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া তাহলে কি হচ্ছে? কক্কাস। ঠিক আছে। ব্যাসিলাস, এরা দেখতে লম্বা দণ্ডের ন্যায়, ধনুষ্টঙ্কার, রক্তামশয় ইত্যাদি রোগ সৃষ্টি করে। তার মানে ব্যাসিলাস কোন রোগের জন্য দায়ী? ধনুষ্টঙ্কার, রক্তামশয়। এগুলো কিন্তু তোমরা এমসিকিউর জন্য দাগিয়ে রাখবে। এখানে দেখো ব্যাসিলাসের চিত্র দেখিয়ে দেওয়া হয়েছে যে একটু লম্বাটে টাইপের। তারপরে কমা, এরা অনেকটা দেখতে কমার মতো, আমরা বাংলায় যে কমা ইউজ করি সেরকম। এরা বাঁকা দণ্ডের ন্যায় আকৃতির ব্যাকটেরিয়া। মানুষের কলেরা রোগের ব্যাকটেরিয়া এই ধরনের, মানে কলেরা রোগের ব্যাকটেরিয়া দেখতে অনেকটা কমার মতো, এই যেখানে চিত্র দেখিয়ে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে স্পাইরিলাম, এই ধরনের ব্যাকটেরিয়ার আকৃতি পেঁচানো, এই যে অনেকটা পেঁচানো বক্রাকার যেটাকে বলা হয়, এটা হচ্ছে স্পাইরিলাম। হ্যাঁ, এটা হচ্ছে এই ব্যাকটেরিয়ার উপকারিতা। এটা শুধু যে ক্ষতি করে তা না, কিছু উপকারও রয়েছে। মৃত জীবদেহ আবর্জনা পচাতে সাহায্য করে। কি করে? মৃত জীবদেহ আবর্জনা পচাতে সাহায্য করে। এখন যদি মৃত জীবদেহকে ব্যাকটেরিয়া পচাতে না হেল্প করতো তাহলে কিন্তু আসলে আমাদের এই পৃথিবীটাই কিন্তু একদম নোংরাই হয়ে যেত। হ্যাঁ, এই আবর্জনা পচাতে সাহায্য করে, মাটির সাথে মিশিয়ে ফেলে এবং আবর্জনাকে পচিয়ে সার উৎপন্ন করতে কিন্তু সহযোগিতা করে ব্যাকটেরিয়া। একমাত্র ব্যাকটেরিয়ার প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে, এভাবে পচিয়ে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে। পাট থেকে আঁশ ছড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে। দই তৈরি করতেও ব্যাকটেরিয়ার সাহায্য নিতে হয়। অর্থাৎ দই আমরা যেটা খাই, দুধ থেকে দই তৈরি হয়, ওটা ব্যাকটেরিয়ার বিক্রিয়ার কারণে কিন্তু দইটা সৃষ্টি হয়ে থাকে। বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। কি বলেছে? জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক, যেমন পেনিসিলিন। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে এখান থেকে অ্যান্টিবায়োটিক তৈরি হয় এবং এটা কিন্তু ব্যাকটেরিয়ার সংস্পর্শে। ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি। কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। তাহলে এখানে দেখো ব্যাকটেরিয়ার কিছু ব্যবহার সুন্দর করে দেওয়া হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ব্যাকটেরিয়ার উপকারিতা, ব্যাকটেরিয়া কি, ভাইরাস কি এবং ভাইরাস কি কি অপকার করে তোমরা বুঝতে পেরেছো। তোমরা এখান থেকে যে কাজটি করবে, ভাইরাস এবং ব্যাকটেরিয়ার পার্থক্য কি, এটা হচ্ছে কমপক্ষে 3টি পার্থক্য তোমরা এখান থেকে আইডেন্টিফাই করবে এবং সেটা খাতায় নোট করবে এবং শ্রেণী শিক্ষককে এটা তোমরা শ্রেণীর কাজ কিংবা অ্যাসাইনমেন্ট হিসেবে তোমরা সেটাকে প্রদর্শন করবে। সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা এরপর থেকে ক্লাস শুরু করব।